মেয়েদের প্রোটেকশনের জন্য হাজারো আইন থাকে রে, ছেলেদের প্রোটেকশনের তো দরকারই পড়ে না। সমাজ মনে করে ছেলেদের উপর আবার কিসের অত্যাচার। আসলে চামড়ার মতো মনের ওপরেও যদি কালশিটের দাগগুলোকে বা ফোসকাগুলোকে দেখানো যেত, তাহলে হয়তো 498 এর সঙ্গে 498B বলেও কিছু থাকত। দীর্ঘশ্বাস ফেলে বলল প্রতিমদা, আসলে আজ সকালে একটা বিশেষ দরকারে আলিপুর কোর্টে গিয়েছিলাম। গিয়ে দেখি দোতলায় ডিস্ট্রিক্ট জাজের ঘরের সামনে প্রতিমদা দাঁড়িয়ে। আমাকে দেখে বলল, উকিল ওকে এখানে ওয়েট করিয়ে রেখে নিচে কাগজপত্র রেডি করতে গেছেন। ব্যালকনির ধারে দাঁড়িয়ে গল্প করতে করতে সদ্য ফোটা কদম ফুলগুলোর দিকে তাকিয়ে প্রতিমদা যেন একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল। হঠাৎ, বাবুরে, শরীরটা কেমন যেন করছে। কথায় চমকে উঠে ফিরে আমরা দুজনেই তাকালাম। দেখলাম ওর মা বেঞ্চের থেকে উঠে এসেছে। মুখ শুকনো, দাঁড়াতে কষ্ট হচ্ছে। ও তাড়াতাড়ি মায়ের হাতটা ধরে সামনে চেয়ারে বসিয়ে দিল। উপুু হয়ে বসে জিজ্ঞেস করলো, কি হচ্ছে মা? কি হচ্ছে বলো? একটু জল খাবে? মাসিমা ঘাড় নাড়াতেই ব্যাগ থেকে জল বার করে দিল প্রতিমদা। উনি কাঁপা কাঁপা হাতে বেশ খানিকটা জল খেয়ে কিছুটা যেন ধাতস্থ হলেন। তখন দাদা ভুরু কুঁচকে বলল, মা, তুমি প্রেসারের ওষুধটা খেয়ে বেরিয়েছিলে? উনি থতমত খেয়ে বললেন, না তো রে বাবা, আমি কোনো রকমে দুটো নাকে মুখে গুঁজেই বেরিয়ে পড়েছি। প্রেসারের ওষুধটা খেতে একেবারে খেয়াল নেই। আর খেয়ালেরই বা কি দোষ, যা চলছে বাড়িতে। প্রতিমদা চিন্তিত স্বরে বলল, তোমার প্রেসার এত হাই, কিভাবে ম্যাসিভ অ্যাটাক থেকে ফিরিয়ে এনেছি বলো তো? যত যাই হোক, রেগুলার ওষুধগুলো তোমার তো স্ক্রিপ্ট করে যাওয়া অন্যায় মা। ভদ্রমহিলা মৃদু হেসে বললেন, আর ন্যায় অন্যায়? ন্যায় কাজ করলে কি আর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে হাত জোর করে বলতে হতো, আমার কোনো দোষ নেই হুজুর? আমি বললাম, এভাবে বলবেন না মাসিমা। পাড়ার সবাই জানে আপনারা কেমন মানুষ। এখন তো চারিদিকে শুধু ফেকেরই ছড়াছড়ি। ফেক প্রোফাইল, ফেক আইডি, ফেক এভিডেন্স। ফেক মামলার ভিড়ে আসলেরা হারিয়ে যাচ্ছে। প্রতিমদা এবার উঠে পাশের চেয়ারে বসে বলল, জানিস বুবুন, মায়ের সারাটা জীবনই কষ্টে কেটে গেল। বাবা মারা গেল আমাদের একেবারে অসহায় অবস্থায় রেখে। বাবার চাকরিটা ভাগ্যিস পেয়েছিল, তাই অফিস সামলেও আমাকে কত কষ্ট করে মানুষ করলো মা। রিটায়ারের পরে প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা ছিল তা দিয়ে ফ্ল্যাট কিনে দিল। আমার বিয়ের যাবতীয় খরচ করলো। এরপরে শুধুমাত্র আমার জন্য আজ উঁচু মাথা নিচু করে আসামি কাবেরী সেনকে কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে হবে আমি নির্দোষ। পারলে আমায় ক্ষমা করো মা, আমি তোমার ভালো ছেলে হতে পারলাম না। পাশ থেকে কাবেরী মাসিমা হেসে বললেন, যার 8-এ সুখ হয় না তার 88-তেও সুখ হয় না রে বাবু। আমার কথা বাদ দে, তোর জীবনটা কি হবে বলতো? তারপর একটু টেনশনের স্বরে বললেন, তা হ্যাঁ রে, জামিন নেওয়ার পরে আর গ্রেপ্তার টেপ্তারের ভয় নেই তো? আমরা কোনো যৌতুক নিইনি তো বাবু। তাহলে কোর্টে বৌমা কেন লিখলো আমরা ওদের থেকে 2.5-3 লক্ষ টাকার জিনিস নিয়েছি?
গরিবের মেয়ে বলে আমি পছন্দ করে এনেছিলাম। গা সাজিয়ে ঘটা করে আমি বিয়ে দিয়েছিলাম। মেয়ের মতো করে রাজ সুখে সে ছিল। আমার রাজপুত্র, রাজত্ব সবই তো ওর। কিন্তু এই মেয়ে যে এমন দিন দেখাবে স্বপ্নেও ভাবিনি। হ্যাঁ রে বাবু, মিথ্যে মামলায় আমাদের কি জেল হয়ে যাবে? দেশে কি সত্যির কোনো দাম নেই? তারপর একটু থেমে বললেন, একটু ভেবে দেখ বাবা, ওর তো সমস্যা আমাকে নিয়েই। তুই বরং আমাকে বৃদ্ধাশ্রমেই রেখে আয়, মাঝে মাঝে দেখে আসবি। ফোনে কথা হবে, ভিডিও কলেও কথা হবে। আমার বয়সী কত মানুষ তো ওখানে থাকে। আমার অনেক ফ্যাসিলিটিও আছে, আমি তো কাগজে প্রায়ই অ্যাড দেখি। প্রতিমদা অত্যন্ত উত্তেজিত হয়ে বলল, এই নিয়ে বহুবার কথা হয়ে গেছে, বারবার এক কথা বলো না তো, বিরক্ত লাগে। যে থাকার সে শত অসুবিধা মানিয়ে নিয়েও থাকবে, যে থাকার নয় সে কিছুতেই থাকবে না। মাসিমা হেসে বললেন, আমি আর কদিন বাঁচব বল? হুট করে পড়লেই তো মরে যাব। শুধু শুধু কেন সংসারটা ভাঙবি বাবা? সারা জীবন এত কষ্ট করলাম, আর এটা তো সুখের জীবন রে। তুই জেদ করিস না। তোকে কি এইভাবে দেখতে আমার ভালো লাগে বল? প্রতিমদা আর কাবেরী মাসিকে আমি চিনি প্রায় বছর 30-এর বেশি, মানে আমার জন্মের পর থেকেই। পাশাপাশি 2 আবাসন, মাঝে সরু একটা কমন গলি রাস্তার ব্যবধান। শুনেছি স্বামী চলে যাওয়ার পরে ওই 12 বছরের ছেলে নিয়ে মাসিমা কারোর কাছে হাত পাতেননি, বাপের বাড়ির গলগ্রহ হতে চাননি। চেষ্টা করে স্বামীর চাকরিটা করেছিলেন, সামান্য মাইনেতেও ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছিলেন। শান্ত, নির্বিবাদী, সদা হাস্যময় মাসিমা জীবনের সবচেয়ে কঠিন সময়টাতেও ভেঙে না পড়ে আত্মমর্যাদায় মাথা উঁচু করে ঘুরে দাঁড়িয়েছিলেন। ছেলের মধ্যেও মান আর হুঁশ ভরপুর বজায় রেখে মানুষ করতে পেরেছিলেন। মাহারা সাথী বৌদিকেও অনেক আশা করে ঘরে এনেছিলেন, সংসারের চাবি তুলে দিয়েছিলেন মেয়ের মতো মনে করে। তবু তাদের এই অবস্থা দেখে বড্ড কষ্ট হলো। আক্রোশ হতে লাগলো সমাজের ওপর, আইনের ওপর, মানুষের ওপর আর মনুষ্যত্বের ওপর। এইসবই ভাবছি, হঠাৎ দেখি সাথী বৌদি সিঁড়ি দিয়ে ওপরে উঠছে। ওকে দেখেই আমি বা প্রতিমদা বাধা দেওয়ার আগেই কাবেরী মাসিমা ছুটে গিয়ে বৌদির হাত দুটো ধরে বলল, বৌমা, মায়ের মন তো মানে না। তোমারও তো মা নেই। আমার মেয়ে মনে করেই তোমাকে এ ঘরে এনেছি। এইসব হিংসে প্রতিহিংসেতে শুধু জীবন নষ্ট হয় বৌমা। এইভাবে দুটো জীবন নষ্ট করে দিও না। তোমরা মানিয়ে গুছিয়ে চলো, তুমি যা চাও তাই হবে। সাথী বৌদি বলল, ছেলের সামনে একদম নাটক করবে না তুমি। তুমি ভালো মনে চলে গেলেই আজ এসব কিছুই দেখতে হতো না। ভোগও এখন ফলস কেসে। আর যদি মুক্তি চাও তাহলে আমার কথা মতো ওই ফ্ল্যাটটা আমার নামে করে দাও, বা ক্যাশ 25 লক্ষ টাকা দাও, কেস এক্ষুনি তুলে নেব। বলেই দুরদার করে চলে গেল কোর্ট রুমের ভেতরে। ঠিক এমন সময় ডাক পড়ল, 29/2022 প্রতিম সেন এবং সাথী দত্ত সেন হাজির। প্রতিমদা আমাকে বলল, মাকে একটু ধরে আনতে পারবি বুবুন? আমি ধরে ধরে মাসিমাকে নিয়ে ভেতরে গেলাম। আসামি হাজির। কাবেরী মাসিমা আর প্রতিমদা হাত তুলে বলল, হাজির স্যার। আর সাথী বৌদি কাঠগড়ায় দাঁড়িয়ে
বেমালুম বলে গেল, তার উপর হওয়া অকথ্য অত্যাচারের বানানো গল্প, তার বাবার থেকে জবরদস্তি নেওয়া পণের টাকার মিথ্যে কাহিনী, তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার সাজানো নাটক। কি নিপুণভাবে অভিনয় করতে পারে মানুষ! 2.5 মাস পর পরবর্তী ডেট দিতে এজলাস থেকে বেরিয়ে এলাম। প্রতিমদা হতাশার সুরে বলল, সারা জীবনের মামলা, বুঝলি বুবুন। দেখলাম মাসিমা রীতিমতো ঘামছেন। মানসিক শারীরিক এত ধকল, এত অপমান, এত অসম্মান নিতে অপারক প্রায় 76-এর ভারী শরীরটা। মায়ের হাতটা শক্ত করে ধরে আস্তে আস্তে সামনের করিডোর দিয়ে অদৃশ্য হয়ে গেল প্রতিমদা। আমি হতভম্ব হয়ে বসে পড়লাম চেয়ারে। দোতলার ঘর থেকে দিনের পর দিন আমি দেখেছি সাথী বৌদির শ্বশুরবাড়িতে অবাধ স্বাধীনতা। দেখেছি ওকে রাগে জিনিসপত্র ভাঙচুর করার সন্ধেগুলো। দেখেছি কথায় কথায় মাসিমাকে অপমান করার দিনগুলো। দেখেছি সেন পরিবারে নতুন বউ হয়ে এসে ওর অবাধ কর্তৃত্ব। আজ এজলাসে দাঁড়িয়ে বৌদির এই রূপের সঙ্গে এক ফোঁটাও মেলাতে পারছিলাম না। মেয়েরা অত্যাচারিত হয় সত্যি, কিন্তু ঘরের কোণে, দেশের আনাচে কানাচে কত ছেলের নির্দোষ পরিবারের গল্পগুলো মিথ্যে দোষারোপে মাথা হেঁট করে চলে, চাপে পড়ে নতি স্বীকার করে। কত চোখের জলে আদালত চত্বর ভেসে যায়, আর অপরদিকে কত মেয়ে তাই দেখে বিজয়ের হাসি হাসে। তার খবর কেউ রাখে না। কত স্বপ্ন ছারখার হয়ে যায় লক্ষ লক্ষ টাকা খোরপোশ দিতে। কত ছেলের বুকের রক্ত শুকিয়ে যায় হাজার হাজার টাকা মাসোহারা দিতে দিতে। কত ছেলের পরিবার মৃতপ্রায় হয়ে বেঁচে থাকে। আমি নির্দোষ হুজুর বলতে বলতে তার সমীক্ষা সামনে আসে না। 498A হয়, 498B হয় না। মেয়েদের জন্য আইন হয়, ছেলেদের আইন হয় না। বধূ নির্যাতন হয়, বর নির্যাতন হয় না। আসলে ছেলেদের তো কাঁদতে নেই, অভিযোগ জানাতে নেই। ছেলেরা অত্যাচারিত হয় না, কারণ শারীরিক অত্যাচার সামনে আসে, মানসিক অত্যাচারের সংজ্ঞা হয় না। তাই ছেলেরা শুধু মুখ বুজে পুড়তে জানে, নিজের ছাই হয়ে অন্যকে আলো দিতে জানে। ছেলেরা অপবাদ মাথা পেতে নিতে জানে। ছেলেরা চোখের জল চোখে জমিয়ে রেখে দিতে জানে। মনে মনে বললাম, দামি পারফিউম মেখে মনের দুর্গন্ধ তাড়ানো যায় না। দামি সানগ্লাস পরে লোভী মুখটাকে বদলানো যায় না। ব্র্যান্ডেড জামা কাপড় পরে একটা ব্র্যান্ডেড সুসম্পর্ক তৈরি করা যায় না। তাই নিজের সততা, ধৈর্য আর নিজের উপর বিশ্বাস রেখো প্রতিমদা। গলা তুলে অন্যজনকে ছাপিয়ে গিয়ে প্রত্যেকবার এভাবেই বলো, আমি নির্দোষ। কারণ আর যাই হোক, গলা তুলে মিথ্যেটা বলা যায় না। কলমে পার্বতী মোদক, কণ্ঠে সোনালী।